এই পচা ছেলেটা, তুমি ওই লোকটাকে এভাবে মারছো কেন? নিজের এক রাইভালকে মেধরম মারছিল গ্যাংস্টার আদিত্য। লোকটাকে নিচে ফেলে দিয়ে শ্যুট করার জন্য গান বের করতেই হঠাৎ পেছনে থেকে মেয়েলি কণ্ঠে কেউ উপরোক্ত কথাটি বলে উঠল। আদিত্য তাড়াতাড়ি করে গানটা ব্লেজারের ভেতর লুকিয়ে ফেলল, যাতে সাধারণ মানুষ গান দেখে ভয় পেয়ে না যায়। এমন একটা সিচুয়েশনে কোনো মেয়ের কণ্ঠ শুনে প্রচণ্ড বিরক্তি আর রাগ নিয়ে পেছনে ফিরে তাকালো আদিত্য। পেছনে ফিরতেই বর্ষর একটা ধাক্কা খেল আদিত্য। ওর সামনে একটা 19-20 বছরের মেয়ে কোমরে 2 হাত মুঠি করে রেখে ঠোঁট চেপে বাচ্চাদের মতো চোখ পাকড়িয়ে তাকিয়ে আছে। পরনে একটা পিঙ্ক ফ্রক, মাথার চুল 2 দিকে উঁচু করে ঝুঁটি বাঁধা, কপালের উপর ছোট করে কাটা কিছু চুল পড়ে আছে। আদিত্যকে তাকিয়ে থাকতে দেখে মেয়েটি আবার শিশুসুলভভাবে বলে উঠল, কি হলো, কথা বলছো না কেন? তুমি ওই ভুঁড়িওয়ালা লোকটাকে এভাবে মারছিলে কেন? তুমি জানো না মারামারি করা পচা কাজ? আমার বাবা বলেছে। মেয়েটির কথায় আদিত্যের ঘোর কাটল। আদিত্য হঠাৎ আবিষ্কার করল ও একটা মেয়ের দিকে এতক্ষণ তাকিয়েছিল। ব্রেনের হার্ডডিস্কে সার্চ মেরে কোথাও খুঁজে পেল না যে শেষ কবে ও কোনো মেয়ের দিকে তাকিয়েছিল। না, রেজাল্ট 0। তাকানো তো দূরের কথা, আদিত্য কোনো মেয়ের দিকে চোখ তুলেও দেখেছে কিনা সন্দেহ। মেয়ে মানুষ বলতে আদিত্যের কাছে চরম বিরক্তির কারণ ছাড়া আর কিছুই না। আদিত্যের ভাবনার মাঝেই মেয়েটি আবারও বলে উঠল, কি হলো, কথা বলছো না কেন? তুমি কি বোবা নাকি? এবার একটু ভরকে গেল আদিত্য, যার সামনে লোক চোখ তুলে তাকাতেও সাহস পায় না, সেখানে এই মেয়ে কখন থেকে বকবক করেই যাচ্ছে। আদিত্য কিছুটা রাগী কণ্ঠে বলে উঠল, হোয়াট? এই মেয়ে, তোমার সাহস তো কম না? তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? তুমি চেনো আমাকে? মেয়েটি আদিত্যর উপর থেকে নিচ পর্যন্ত কিছুক্ষণ বিচক্ষণভাবে স্ক্যানিং করে নিল। তারপর থুতনিতে 2 আঙুল রেখে কিছু একটা ভাবতে লাগল। মেয়েটির কার্যকলাপ দেখে আদিত্য ভ্রু কুঁচকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে মেয়েটি কি করছে। মেয়েটি হঠাৎ উৎসাহ নিয়ে 2 হাতে তালি দিয়ে হাসিমুখে বলে উঠল, আরে হ্যাঁ, আমি চিনে গেছি তোমাকে। এখানে নিশ্চয় কোনো মুভি চলছে, আর তুমি হলে মুভির হিরো, তাই না? এতক্ষণ মার খাওয়া লোকটিকে ধরে রেখেছিল বিহান। মেয়েটির কথা শুনে হঠাৎ ফিক করে হেসে দিল। তবে আদিত্যর চোখ গরম করে তাকানো দেখে সাথে সাথে হাসি বন্ধ হয়ে গেল। আদিত্য আবার মেয়েটার দিকে তাকিয়ে বলল, এই মেয়ে, কি বলছো এসব? কিসের মুভি আর কিসের হিরো? আমাকে দেখে কি তোমার হিরো মনে হয়? মেয়েটি হাসিমুখে বলে উঠল, অবশ্যই। তোমাকে দেখতেও একদম ওই টিভির হিরোদের লাগে, আর ওই হিরোদের মতো মারামারিও করো। দেখেছ আমি কত ইন্টেলিজেন্ট? ঠিক ধরে ফেলেছি। আচ্ছা, আমি তোমাকে পচা বলেছি তার জন্য সরি। হ্যাঁ, হিরোরা তো ভিলেনকে মারবেই, তা না হলে কি আর মজা হবে নাকি? তুমি যাও, ওই ভুঁড়িওয়ালাকে আরো মারো, আমি দেখব আর তালি বাজাবো। হ্যাঁ, অনেক মজা হবে। এতবড় মেয়ের এমন বাচ্চাদের মতো আচার আচরণ দেখে আদিত্য বুঝে গেল যে মেয়েটির মাথার তার ছিঁড়া। গায়ে পায়ে বড় মেয়েটি মস্তিষ্ক থেকে এখনো বাচ্চাই আছে। আদিত্য মাথা ঘুরিয়ে ওর লোকদের ইশারা করতেই তারা মার খাওয়া লোকটিকে ধরে নিয়ে ওখান থেকে চলে গেল। আদিত্যর থেকে কিছুটা দূরত্বে দাঁড়িয়েছিল বিহান। মেয়েটাকে এভাবে আদিত্যের সাথে কথা বলতে দেখে বিহান একটু ভয় পাচ্ছে। আদিত্যের যে রাগ, তার ওপর এমন একটা সিচুয়েশনে মেয়েটা চলে এসেছে যেখানে আদি আগে থেকেই রেগে আছে। না জানি মেয়েটার কি অবস্থা করে।
কিন্তু বিহানকে অবাক করে দিয়ে আদিত্য মেয়েটাকে রেখে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। 2 কদম যে পেছনে দিকে ঘাড় ঘুরিয়ে দেখে মেয়েটি কেমন ঠোঁট উল্টিয়ে মুখ ছোট করে দাঁড়িয়ে আছে। আদিত্য কেন যেন যেতে নিয়েও যেতে পারে না। আবারও মেয়েটির সামনে এসে জিজ্ঞেস করল, এই মেয়ের নাম কি তোমার? এখানে এই নির্জন জায়গায় একা একা কি করছো? তুমি জানো এখানে তোমার সাথে কত কিছু হতে পারে? মেয়েটি আবারও থুতনিতে 2 আঙুল রেখে কিছু ভাবতে লাগল। আদিত্য সেটা দেখে ভ্রু কুঁচকে বলল, কি হলো, উত্তর দাও। মেয়েটি বলে উঠল, ভাবছি তুমি এতগুলো প্রশ্ন করলে কোনোটার উত্তর আগে দেব? আদিত্য একটু গলা খাকারি দিয়ে বলল, ঠিক আছে, আগে তোমার নাম বলো। কোনো নামটা বলবো? আমার তো আবার অনেকগুলো নাম। বাবা আমাকে ডাকে মামুনি বলে, আম্মু ডাকে নুরিমা বলে, নীলা ডাকে আপু বলে। তাহলে কোনটা বলবো? মেয়েটির কথা শুনে আদিত্য ভ্যাবাচেকা খেয়ে গেল। এ কার পাল্লায় পড়ল রে বাবা! অন্য সময় হলে তো মেয়েটাকে ফেলে চলে যেত এখান থেকে। যা খুশি হতো মেয়েটার ওসবের ধার ধারত না আদিত্য। তবে আজ কেন যেন মেয়েটাকে ফেলে রেখে যেতে পারছে না। কেন পারছে না সে নিজেও জানে না। মাথায় শুধু একটা কথাই ঘুরছে, এমন একটা জনশূন্য জায়গায় একটা মেয়ের একা থাকাটা সেফ না। তার ওপর মেয়েটাকে দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা মেন্টালি আনস্টেবল। আদিত্য বলে উঠল, বাইরের মানুষ তোমাকে কি নামে ডাকে? মেয়েটি আবারও কিছুক্ষণ চিন্তা করে বলে উঠল, বাইরের মানুষ তো অনেকে অনেক কিছুই বলে, তবে বেশিরভাগ লোক নূর বলে ডাকে। আদিত্য বুঝতে পারল মেয়েটির নাম তাহলে নূর। আদিত্য আবার জিজ্ঞেস করল, এখানে একা একা কি করছো তুমি? আর কার সাথে এসেছ? আমি তো আমার বেবিকে খুঁজতে এসেছি। আমার বেবিটা না হারিয়ে গিয়েছে। আদিত্য এবার রীতিমত তাজ্জব বনে গেল। সাথে বিহানও ফ্রিতে তোবদা খেয়ে গেল। কি বলে এই মেয়ে? এই মেয়ের আবার বেবিও আছে? যে নিজেই এখনো ডাইপার থেকে বের হয়নি তার আবার বাচ্চাও আছে? আদিত্য বিস্ময় নিয়ে জিজ্ঞেস করল, তোমার বেবিও আছে? নূর বলে উঠল, হ্যাঁ আছে তো, কিন্তু হঠাৎ কোথায় যেন হারিয়ে গিয়েছে ও। ওকেই খুঁজছিলাম, তখনই এক মুছওয়ালা আঙ্কেল আমার কাছে এসে বলল সে নাকি আমার বেবিকে দেখেছে। আমাকে তার সাথে এদিকে নিয়ে আসলো। আমাকে এখান এনে বলল আমি যেন এখানেই থাকি, সে একটু পরেই আসছে। নূরের কথায় আদিত্য ব্যাপারটা কিছু আঁচ করতে পারছে। আদিত্য সন্দিহান চোখে তাকিয়ে বলল, কোথায় তোমার আঙ্কেল? নূর কিছু বলার আগেই আদিত্য সামনে তাকিয়ে দেখল নূরের পেছনে দিক দিয়ে একটা লোক হেঁটে আসছে। আদিত্যের তাকানো দেখে নূরও পেছনে ফিরে তাকাল। লোকটাকে দেখে নূর হাসিমুখে সেদিকে এগিয়ে যেতে যেতে বলে উঠল, আরে এটাই তো সেই আঙ্কেল। এই আঙ্কেল, এখন বলো আমার বেবি কোথায়? লোকটা কি বলবে আদিত্যকে এখানে দেখে তার আত্মার পানি শুকিয়ে গেছে। আদিত্যকে সে চেনে আর তার ক্ষমতা সম্পর্কেও জানা আছে। আদিত্য লোকটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। লোকটা উত্তর দক্ষিণ না দেখে জানের ভয় ওখান থেকে পরিমরি করে দৌড় লাগাল। লোকটার দৌড়ানো দেখে নূর ভ্যাবাচেকা খেয়ে গেল। পেছনে থেকে কয়েকবার জোরে জোরে ডাকল, কিন্তু তার আগেই লোকটা পাগার পার। লোকটার পালানো দেখে আদিত্য এবার 100% শিওর হয়ে গেল যে লোকটা নূরকে এখানে খারাপ মতলবে নিয়ে এসেছিল। আদিত্য নূরের দিকে তাকিয়ে চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলে উঠল, এই মেয়ে, তোমার কি কমন সেন্স নেই? চেনা নেই জানা নেই একটা লোক তোমাকে নিয়ে এলো আর তুমি তার সাথে ধেই ধেই করে চলে এলে? আর তোমার বাসার লোকজনই বা কেমন,
তোমার মতো এমন তারছেড়া মেয়েকে একা একা ছেড়ে দিল? নূর ঠোঁট উল্টিয়ে অভিমানী সুরে বলে উঠল, এই হিরো আমাকে বকছ কেন? আমি কি ইচ্ছা করে এসেছি নাকি? আমার বেবিটা হারিয়ে গেল, তাই তো ওকে খুঁজতে এসেছি। আর বাসার লোকজন জানলে না কিছু বলবে? আমি তো লুকিয়ে লুকিয়ে এসেছি। বাসার লোক কিছু জানেই না। জানলে ওরা কখনো আসতেই দিত না। তাহলে আমি আমার বেবিকে কিভাবে খুঁজতাম? হুম হুম। আদিত্য চোখ বন্ধ করে নিজের রাগটাকে কন্ট্রোল করে নিয়ে বলে উঠল, আচ্ছা ঠিক আছে, তোমার বাসা কোথায় বলো? নূর যথাযথভাবেই বাচ্চাদের মতো করে বলে দিল, বাসা তো বাসায় আছে। বাসা আবার কই যাবে? আদিত্য দাঁত চিবিয়ে বলল, মানে তুমি কোথায় থাক? আমি আমার বাসায় থাকি। বিহান অনেক কষ্টে নিজের হাসি চেপে রেখেছে। আদিত্যকে এমন উইয়ার্ড সিচুয়েশনে দেখে বিহানের ভীষণ মজা লাগছে। দ্য গ্রেট আদিত্য আজ একটা বাচ্চা মেয়ের কাছে ধরাশায়ী হয়ে পড়েছে। তবে একটা বিষয় দেখে ভীষণ অবাকও হচ্ছে, যে আদিত্য কোনো মেয়েকে নিজের আশেপাশে সহ্যই করতে পারে না, সে কিনা এই অপরিচিত মেয়েটার সাথে এতক্ষণ কথা বলছে, আবার তার সেফটির কথাও ভাবছে। সত্যিই অবিশ্বাস্য। আবির এখানে থাকলে নিশ্চয় বলতো, মামা এটা তো পাতিহাস, ইতিহাস হয়ে গেল। বিহান গাড়ি চালাচ্ছে আর বিস্ময় নিয়ে বারবার আয়নায় পেছনের ছিটের দিকে তাকাচ্ছে। ওর এখনো বিশ্বাস হচ্ছে না আদিত্য সত্যি সত্যি ওই মেয়েটাকে নিজের সাথে নিয়ে এসেছে। এতটাও আশা করেনি বিহান। মেয়েরা আদিত্যের জন্য পাগল। তবে ওর রাগের কারণে কেউ ওর ধারে কাছেও এসে সাহস পায় না। যদিও আসে তাদের আদিত্য চরমভাবে অপমান করে দেয়। আর আজ কিনা এই মেয়েটাকে সোজা গাড়িতে নিজের পাশে বসিয়ে দিল। বিহানের মনে হচ্ছে ও দিবা স্বপ্ন দেখছে। আদিত্য না চাইতেও আর চোখে বারবার পাশে বসে থাকা চঞ্চল মেয়েটাকে দেখছে। মেয়েটা জানালার কাচ নামিয়ে মুখটা বের করে দিয়ে মুখে বাতাস লাগাচ্ছে আর একা একাই হেসে যাচ্ছে। ওর হাসির রিনিঝিনি শব্দ আদিত্যর ভেতরটাকে নাড়িয়ে দিচ্ছে। আদিত্য এবার সরাসরি নূরের দিকে তাকাল। ফর্সা নিষ্পাপ মুখটাতে যেন রাজ্যের মায়া ভর করেছে। আদিত্য এক ঝটকায় নিজের মাথাটা অন্যদিকে ঘুরিয়ে নিল। ওর কেন যেন মনে হচ্ছে ওই মুখটার দিকে বেশিক্ষণ তাকালে ওর কোনো সর্বনাশ হয়ে যাবে। তখন অনেক জিজ্ঞেস করার পরও মেয়েটার কাছ থেকে ওর বাসার বা বাসার লোকজনের কোনো ইনফরমেশন নিতে পারেনি। আর ওই অবস্থায় ওখানে মেয়েটাকে একা রেখেও আসতে পারছিল না। তাই অগত্যা নূরকে নিজের সাথেই নিয়ে আসে আদিত্য। গাড়িতে উঠেও অনেকভাবে নূরের বাসার সম্পর্কে জানার চেষ্টা করেছে, কিন্তু মেয়েটা কিছুই বলতে পারে না। আদিত্যর ভাবনার মাঝেই হঠাৎ মেয়েটি চিল্লিয়ে বলে উঠল, এই গাড়ি থামাও, গাড়ি থামাও। আদিত্য চমকে উঠে বলল, কেন, কি হয়েছে? তোমার বাসা কি এখানে কোথাও? নূর শুধু চিল্লিয়েই যাচ্ছে। অগত্যা বিহান গাড়ি সাইড করে থামাল। গাড়ি থামাতেই নূর তাড়াহুড়ো করে দরজা খুলতে নিলেই আদিত্য বলে উঠল, আরে হয়েছেটা কি সেটা তো বলবে? এখানে নামছ কেন? আরে আমার বেবি, আমার বেবি। তোমার বেবি এখানে? নূর ততক্ষণে গাড়ির দরজা খুলে বেরিয়ে গেছে। আদিত্য দরজা খুলে বেরিয়ে নূরের পিছু পিছু গেল। রাস্তার পাশে নূরের কাছে যেয়ে দেখল নূর নিচে বসে একটি সাদা বিড়াল ছানাকে কোলে নিয়ে আদর করছে। নূর বিড়াল ছানাকে কোলে নিয়ে আদিত্যকে দেখিয়ে হাসিমুখে বলে উঠল, দেখ দেখ হিরো, আমি আমার বেবিকে পেয়ে গেছি। আদিত্য ভ্রু কুঁচকে অবাক কণ্ঠে বলল, এটা তোমার বেবি? নূর ঘাড় কাত করে বলল, হ্যাঁ, এটাই তো আমার বেবি। আমি ওকে কোথায় কোথায় খুঁজছি আর ও এখানে ঘুরে বেড়াচ্ছে। আদিত্য আরও একবার তাজ্জব হয়ে গেল। ও কি ভেবেছিল আর কি বের হলো?
হঠাৎ ওখানে একটি মেয়ে দৌড়ে এসে নূরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। একটু পরে নূরকে ছেড়ে দিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আপু কোথায় চলে গিয়েছিলে তুমি? জানো আমরা সবাই পাগলের মতো খুঁজছি তোমাকে। মায়ের কাঁদতে কাঁদতে খারাপ অবস্থা হয়ে গেছে। বাবাও তোমার চিন্তায় অস্থির হয়ে গেছে। এভাবে একা একা বাড়ি থেকে কেন বের হয়েছ তুমি? নূর বলে উঠল, আরে বেবিটা হারিয়ে গিয়েছিল, ওকে খুঁজতেই তো বের হয়েছিলাম। তাই বলে তুমি একা একা বের হবে? আমাকে বললেই তো আমি খুঁজে দিতাম। তোমার যদি কিছু হয়ে যেত তখন? আরে কি হবে, আই অ্যাম এ বিগ গার্ল। এদের কথাবার্তার ভেতর এবার আদিত্য হালকা গলা খাকারি দিয়ে উঠে বলল, এক্সকিউজ মি, আপনি কি ওর বোন? নীলা মাথা ঝাঁকিয়ে বলল, জি আমি ওর বোন। থ্যাঙ্ক গড অ্যাট লাস্ট ওর ফ্যামিলি মেম্বার কাউকে পাওয়া গেল। জি ঠিক বুঝতে পারলাম না, আপনি কে? আর আপুকে কিভাবে চিনেন? আদিত্য কিছু বলার আগেই নূর প্রফুল্ল কণ্ঠে বলে উঠল, আরে নীলা ওকে চিনলি না, ও হলো হিরো। এই হিরো তুমি বলো না, তুমি কত বড় হিরো? নীলা বুঝতে না পেরে বলল, মানে? আদিত্য বলে উঠল, আরে ওর কথায় ধ্যান দিয়েন না, আমি আপনাকে সবটা বলছি। তারপর আদিত্য নীলাকে সবটা খুলে বলল। নীলা সবটা শুনে আদিত্যকে কৃতজ্ঞতার সহিত বলল, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব তা জানা নেই। আপনি জানেন না আপনি আমাদের ওপর কত বড় উপকার করলেন। আপনার এই উপকার আমরা কখনো ভুলব না। ইটস ওকে, এসবের প্রয়োজন নেই। এরপর থেকে আপনারা ওর খেয়াল রাখবেন। আমি আসি। কথাটা বলে আদিত্য এক পলক নূরের দিকে তাকাল। তারপর সানগ্লাসটা পরে নিয়ে গাড়ির দিকে চলে গেল। গাড়িতে বসতেই হঠাৎ গাড়ির কাছে কেউ টোকা দিল। আদিত্য তাকিয়ে দেখল নূর। আদিত্য দরজা খুলে দিয়ে বলল, কি হয়েছে কিছু বলবে? নূর একটা ডেইরি মিল্ক চকলেটের প্যাকেট আদিত্যর দিকে এগিয়ে দিয়ে সবসময়ের মতো হাসি মুখে বাচ্চাদের মতো করে বলল, তুমি না অনেক ভালো হিরো, এটা তোমার জন্য। আদিত্য একবার নূরের দিকে তাকাচ্ছে আর একবার ওর হাতে থাকা চকলেটের দিকে তাকাচ্ছে। বিহানও বিস্ময় নিয়ে সামনের গ্লাসে তাকিয়ে আদিত্যকেই দেখছে। ও দেখতে চায় আদিত্য কি করে। আদিত্যকে তাকিয়ে থাকতে দেখে নূর বলে উঠল, আরে কি হলো নাও। আমি সবাইকে চকলেট দেই না, যাকে আমার ভালো লাগে তাকেই দেই। তুমি অনেক লাকি তাই তুমি আমার চকলেট পাচ্ছ। নাও নাও। কথাগুলো বলতে বলতে নূর চকলেটটা আদিত্যর শার্টের পকেটে ঢুকিয়ে দিল। তারপর হাত নেড়ে বাই বাই বলল। আদিত্য গাড়ির সিটে হেলান দিয়ে মাত্রই চোখটা বন্ধ করেছিল, হঠাৎ ওর ফোনটা বেজে উঠল। আদিত্য তাকিয়ে দেখল ওর চাচি ফোন করেছে। আদিত্যর ভালো করেই জানা আছে ওর চাচি কেন ফোন দিচ্ছে। তাই ফোন রিসিভ করে কোনোরকম ভনিতা ছাড়াই বলে উঠল, আপনার অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে চাচি, আপনি নিশ্চিন্তে থাকুন। ওকে রাখছি। কথাটা বলে আদিত্য ফোনটা কেটে দিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। সামনের মিররে তাকিয়ে দেখল বিহান ওর দিকে কেমন রাগী চোখে তাকিয়ে আছে। বিহানের এই রাগের কারণ আদিত্য ভালো করেই জানে। তাই দুষ্টুমি করে বলে উঠল, কিরে এভাবে তাকিয়ে আসিস কেন? মেরে টেরে ফেলবি নাকি? এক্সিডেন্ট করে আমাকে ফেলার প্ল্যান করে থাকলে তাহলে বলবো এটা অ্যাবসোলিউটলি ফ্লপ আইডিয়া। কারণ এতে আমার থেকে তোরই উপরে যাওয়ার টিকিট আগে কাটবে। বিহান তিরস্কার করে বলল, হা 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 ভেরি ফানি। মোর হাঁচি তো থামাইবারই ফারতাছি না। তো আটকাচ্ছিস কেন? হাস না, তোর দাঁতগুলা দেখাতো।
আদি মুই এককারেই মস্কারির মুডে নাইকা। তুই বুচ্ছা হরলেও আজ মুই না কইয়া থাকবার পারতাছি না। মুই ভাইব্বা পাইনা যার সামনে হগলে ঝুইক্কা থাহে। হেই তুই ওই গোল্ড ডিগার মহিলার সামনে বারবার ঝুইক্কা যাচ কেলা? তুই কি বুঝবার পারছ না ওই মহিলা তোর টেহা ছাড়া আর কিচ্ছুই বুঝে না? বিহান সবসময় এভাবেই কথা বলে। যদিও আদিত্যর সাহায্যে বিহান লেখাপড়া করেছে, তবুও ও এই ভাষা ছাড়তে পারে না। আদিত্য আর কিছু বলে না। দেখ বিহান, আমি সবই বুঝি, তবুও সে যেমনই হোক না কেন সে আমার চাচার স্ত্রী, আর সেই হিসেবে আমার চাচি। আর তুই তো জানিসই বাবা মা মারা যাওয়ার পরে চাচাই আমাকে মানুষ করেছে। সে না থাকলে আমি হয়তো কখনো এ পর্যন্ত পৌঁছাতেই পারতাম না। তার উপকারের প্রতিদান আমি আমার সারা জীবনেও চুকাতে পারব না। আর আবির আর আয়া তোরাও তো আমার ভাই বোন। হেইয়া হইলেও আরে বাদ দে না। আমার এত টাকা পয়সা দিয়ে আমি কি করব? ওরা না হয় একটু খরচ করছে করুক। বিহান আর কিছু বলল না। ও জানে আদিকে বলে কোনো লাভ নেই। ও এমনই। রাত 8:30। আদিত্য মাত্রই বাসায় এসে পৌঁছাল। ভেতরে ঢুকে সোফায় বসে শরীরটা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে নিল। বাসায় আসলে আদিত্যর মনটা কেন যেন আপনা আপনি বিষণ্ণ হয়ে ওঠে। ও যে এই দুনিয়ায় শুধুই একা, এই ফাঁকা অট্টালিকাটা ওকে সেটা হাড়ে হাড়ে বুঝিয়ে দেয়। সারাদিন বাইরে বাইরে থাকলেও রাতে যখন বাসায় ফেরে তখন এই একাকিত্ব ওকে কুড়ে কুড়ে খেতে চায়। এই একাকিত্ব যেন ওকে আঙুল দেখিয়ে তিরস্কার করে বলছে, দেখ আদিত্য, এত অর্থ প্রাচুর্য থাকা সত্ত্বেও তুই কত অভাগা। নিজেকে তখন সবচেয়ে অসহায় ব্যক্তি মনে হয়, যার নিজের একান্ত আপন বলতে কেউ নেই। আদিত্যর জীবন সবসময় এমন ছিল না। বাকি সবার মতো ওরও জীবন ছিল হাসি খুশি। বাবার স্নেহ আর মায়ের মমতায় ঘেরা সুখের জীবন ছিল ওর। আদিত্যের বাবা একটা সরকারি চাকরি করত। আদিত্যর পৃথিবী জুড়ে ছিল ওর বাবা মা। কিন্তু হঠাৎ এক কালবৈশাখী ঝড়ে ওর পৃথিবীটা তছনছ হয়ে গেল। কেড়ে নিয়ে গেল আদিত্যের সবকিছু। আদিত্যের যখন 10 বছর বয়স তখন এক অ্যাক্সিডেন্টে আদিত্যের বাবা মা একসাথেই মারা যান। সেদিন থেকেই শেষ হয়ে যায় আদিত্যের সুখের জীবন। আদিত্য পুরো একা হয়ে যায়। আদিত্যকে দেখার মতো কেউ থাকে না। আদিত্যর নানা নানি অনেক আগেই মারা গিয়েছিল, শুধু একটা মামা ছিল। কিন্তু সে আদিত্যর দায়িত্ব নিতে চায়নি। আদিত্যর দাদা দাদিও মারা গিয়েছিল। ওর বাবারা 2 ভাই 1 বোন ছিল। আদিত্যর ফুপুর বিয়ে হয়ে গিয়েছিল, তাই আদিত্যকে নিজের কাছে রাখার জন্য তার শ্বশুর বাড়ির লোক মানত না। শেষমেশ আদিত্যের চাচা ওর সব দায়িত্ব নেই। আদিত্যকে ওর চাচা নিজের ছেলের মতোই ভালোবাসত। আদিত্যও তার চাচাকে অনেক শ্রদ্ধা করত। কখনো চাচার কথার অবাধ্য হতো না। তবে আদিত্যের চাচি আদিত্যকে মোটেও পছন্দ করত না। তার মতে আদিত্য শুধু একটা বাড়তি বোঝা ছাড়া আর কিছুই ছিল না। এর জন্য আদিত্যর চাচি ওর সাথে অনেক খারাপ ব্যবহারও করত। তবে আদিত্যের চাচার সামনে সবসময় ভালো সেজে থাকত। তবে আদিত্য কখনো কোনো প্রতি উত্তর করত না। চুপচাপ সবকিছু সহ্য করত। ওর মতে তার চাচা এখানে থাকতে দিয়েছে, খাইয়ে পরিয়ে লেখাপড়া করাচ্ছে, এই তো অনেক। সেখানে না হয় একটু সহ্য করলাম। আদিত্য লেখাপড়ায় অনেক ভালো ছিল। তাই এইচএসসি পাশ করার পর স্কলারশিপ পেয়ে লন্ডন চলে যায় স্টাডির জন্য। সেখান থেকে স্টাডি শেষ করে এসে বাংলাদেশে নিজের বিজনেস সেটআপ করে।
ধীরে ধীরে আদিত্যর বিজনেস বড় হতে থাকে এবং আদিত্যর সফলতা আসমান উঠে থাকে। এখন বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে আদিত্যর ব্রাঞ্চ আছে। আদিত্য এখন সফলতার শীর্ষে। বিজনেস ছাড়াও আদিত্যের একটা মাফিয়া গ্যাং আছে, যদিও সেখানে কোনো অনৈতিক বা অবৈধ কাজ হয় না, বরং যারা অন্যায় অবৈধ কাজ করে তাদের শাস্তি দেওয়াই হল এই গ্যাংয়ের মূল কাজ। আদিত্য এখন নিজের বাড়ি কিনে এই বাড়িতেই থাকে। এত কিছুর পরেও দিনশেষে আদিত্য সেই নিঃস্ব একা। মাঝে মাঝে আদিত্যরও ইচ্ছে হয় কেউ একজন ওর একান্ত হয়ে থাকুক, যে ওর জন্য অপেক্ষায় থাকবে, ওর জন্য চিন্তা করবে, যে ওর সুখে হাসবে, ওর দুঃখে কাঁদবে। দিনশেষে ক্লান্ত শরীরে বাসায় ফিরে তার মুখের দর্শনে নিজের সব ক্লান্তি দূর হয়ে যাবে। মুখে ভেসে উঠবে খুশির রেখা। আদিত্য জানে ও চাইলেই হাজারো মেয়ে ওর জীবনে আসার জন্য লাইন ধরে যাবে, কিন্তু এরা সবাই শুধু ওর টাকা পয়সা আর বাহ্যিক সৌন্দর্যের জন্য ওর জীবনে আসতে চায়। যেমন ওর চাচি। এই মহিলা আগে ওকে দেখতেই পারত না, আর এখন নিজে থেকেই অধিকার ফলাতে আসে, শুধুমাত্র ওর টাকার জন্য। আদিত্য সবই বোঝে, কিন্তু বুঝেও কিছু বলে না। থাক না, নামের হলেও তো আপনজন। কেই বা আছে আমার এই নিঃস্ব জীবনে, একমাত্র বিহান ছাড়া। বিহান ছোটবেলা থেকেই আদিত্যর সাথে থাকে। আদিত্যর যখন 12 বছর বয়স, তখন বিহানকে পেয়েছিল আদিত্য। বিহানেরও এই দুনিয়ায় আপন বলতে কেউ নেই। রাস্তায় রাস্তায় পানি বিক্রি করত। একদিন আদিত্য রাস্তা দিয়ে হেঁটে স্কুলে যাচ্ছিল, হঠাৎ ওর দিকে একটা গাড়ি ব্রেক ফেল করে ওর দিকে ছুটে আসতে থাকে। সেই মুহূর্তে বিহান আদিত্যকে হাত ধরে টান দিয়ে বাঁচিয়েছিল। সেদিন থেকেই আদিত্য বিহানকে নিজের বন্ধু বানিয়ে নেয়। যতটা পারত বিহানকে সবকিছুতে সাহায্য করত। নিজের বিজনেস শুরু হওয়ার পর থেকে বিহানকে নিজের সাথেই রাখে আদিত্য। তবে আদিত্যের বাড়িতে থাকে না। আদিত্যের বাকি স্টাফদের মতো স্টাফ কোয়ার্টারে থাকে। আদিত্য অনেক বলেছে ওর সাথে ওর বাসায় থাকতে, কিন্তু বিহানের একটাই কথা, বন্ধু হলেও ও আদিত্যের স্টাফ, তাই ও স্টাফ কোয়ার্টারেই থাকবে। তাই আদিত্য আর কিছু বলে না। ওর যেভাবে ভালো লাগে সেভাবেই থাকুক। আদিত্যর ভাবনার মাঝে এক সার্ভেন্ট এসে মাথা ঝুঁকিয়ে বলল, স্যার আপনার ডিনার রেডি। আদিত্য চোখ খুলে সোজা হয়ে বসে বলল, ওকে ইউ ক্যান গো নাও। সার্ভেন্টটা আস্তে করে মাথা ঝাঁকিয়ে চলে গেল। আদিত্য একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের বেডরুমে এগুল। বেডরুমে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাতের ঘড়ি খুলে গায়ের ব্লেজারটা খুলল। শার্টের বোতাম খুলে শার্টটা খুলতেই নিচে কিছু একটা পড়ার শব্দ হল। আদিত্য ভ্রু কুঁচকে নিচে তাকিয়ে দেখল চকলেটের প্যাকেট। নিচু হয়ে চকলেটটা হাতে নিল আদিত্য। চকলেটটা দেখে হঠাৎ নূরের কথা মনে পড়ে গেল। মেয়েটির নিষ্পাপ চেহারা, তার হাসি, তার বাচ্চামো আচরণগুলো মনে পড়তেই আদিত্যর ঠোঁট দুটো আপনা আপনি প্রসারিত হয়ে গেল। মেয়েটা সত্যিই নিষ্পাপ। দুনিয়াদারির কোনো ভাবাবেগ নেই ওর ভেতর। নেই কোনো লোভ লালসা, চাওয়া পাওয়া। একদম নূরের আলোর মতোই নিষ্পাপ নূর। আমাকে বলে কিনা হিরো। কথাটা ভেবে আদিত্যর ঠোঁটের হাসি আরও একটু হয়ে গেল। আদিত্য চকলেটটা ড্রেসিং টেবিলের ওপর রাখতে গেলে আয়নায় চোখ পড়ে যায়। আয়নার দিকে ভালো করে তাকাতেই কিছুক্ষণের জন্য থমকে যায় আদিত্য। নিজের ঠোঁটে ঝুলে থাকা হাসিটা দেখে নিজেই অবাক হয়ে যায়। ও হাসছে, সত্যিই হাসছে, তাও আবার একটা মেয়ের কথা ভেবে। লাইক সিরিয়াসলি? আদিত্য আবারও ভালো করে তাকিয়ে দেখল, এখনো ওর ঠোঁটে হাসির রেখাটা লেগে আছে। আর এটা কোনো দেখানো বা সৌজন্যমূলক হাসি না।
এটা মন থেকে আসা সত্যিকারের খুশির হাসি, যেটা শুধু ওর ঠোঁটে না চোখে মুখেও ছড়িয়ে পড়েছে। আদিত্যর মনে নেই শেষ কবে ও এমন মন থেকে হেসেছিল। রাত 12টা। আদিত্য বেডে শুয়ে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। আদিত্যের সবকিছু টাইম টু টাইম হয়, খাওয়া, কাজ, ঘুমানো সবকিছু টাইম মতো করে। কিন্তু আজ টাইম পার হয়ে গেছে, তবুও ওর চোখে ঘুম নেই। চোখ বন্ধ করলেই বারবার শুধু নূরের হাসিমুখটা ভেসে উঠছে। কিছুতেই ঘুমাতে পারছে না, কেমন যেন অস্থির অস্থির লাগছে। আদিত্য আর না পেরে উঠে বসে বিহানের নাম্বারে ফোন দিল। বিহান ঘুমে কাদা হয়ে আছে। এদিকে ওর ফোনটা বেজেই যাচ্ছে, ওর কোনো খেয়াল নেই। ফোন না ধরায় আদিত্য আরও বিরক্ত হয়ে যাচ্ছে। 4বারের বার বিহান ফোন ধরে ঘুমো ঘুমো কণ্ঠে বলল, কোনো হারামি রে, রাইত বিরাতে ফোন দিয়া মোর সাদের ঘুমরা ভাইঙ্গা দিছোচ। মনে চাইতাছে ফোনের মধ্যে ধুইক্কা তোরে পিডাইয়া আহি। আচ্ছা আয়, মেরে যা, দেখি তোর কত দম। আদিত্যের কণ্ঠ শুনে বিহান বেকুবের মতো ফোন সামনে এনে ফোনের দিকে তাকিয়ে দেখল আদিত্য কল করেছে। বিহান একটা ঢোক গিলে ফোন কানে নিয়ে বলল, আদি তুই? তোরে আবার এত রাইতে কিসে কামড়াইল? তোর তো এতক্ষণে ঘুমের পয়লা ডোজ কমপ্লিট হইয়া যাওয়ার কথা। তুই কি মোরে স্বপনে ফোন দিছোচ? শাট আপ ইডিয়ট, কখন থেকে আবল তাবল বলে যাচ্ছিস? আমকে কিছু বলতে দিবি? হ হ কনা মামা, কি কবি? আদিত্য একটু গলা খাকারি দিয়ে বলল, আমার নূরের সব ডিটেইলস চাই, সকালের ভেতরই। বিহান ভ্রু কুচকে বলল, এই নূর ফুর আবার ক্যাডা মামা? আজ বিকেলে যে মেয়েটির সাথে দেখা হয়েছিল, যাকে আমার গাড়িতে বসিয়েছিলাম, ওই মেয়েটির কথা বলছি। আচ্ছা, ওই মাইয়াডা? তা তুই ওই হাফ মেন্টাল মাইয়ার ইনফো দিয়া কি করবি? আদিত্য দাঁতে দাঁত চেপে বলল, ওর নাম নূর। বেশি কথা না বলে তোকে যা বললাম তাই কর। সকালের ভেতর সব ডিটেইলস চাই আমার, ব্যাস। কথাটা বলে আদিত্য ফোন রেখে দিল। বিহান ব্যঙ্গ করে বিড়বিড় করে বলল, সব ডিটেইলস চাই আমার, ব্যাস। আরে হালুয়া নাকি? কইলেই ওইয়া গেল। শালা নিজে তো কইয়াই খালাস, আর মোর সাদের ঘুমরা হারাম কইরা দিল। সকাল 8টা। আদিত্য ফ্রেশ হয়ে নিচে এসেছে ব্রেকফাস্ট করার জন্য। তখনই বিহান এসে সোফারটি টেবিলের ওপর একটা ফাইল ঠাস করে রেখে সোফায় গা এলিয়ে দিয়ে বলল, এই ল, এইটুক চময়ে খালি ঠিকানাই জোগাইবার পারছি, এর বেশি আর হইত না। বাহিডা পড়ে করুমনে। আদিত্য কিছু না বলে ফাইল হাতে নিয়ে দেখতে লাগল। তারপর আস্তে করে বলল, আপাতত এইটুতেই চলবে। এখন চল ব্রেকফাস্ট করে বের হব আমরা। বাইর হমু মানে? গাঞ্জাখোর গোমতো কচ কেলা, তুই তো কইয়াই খালাস হইয়া আরামে ঘুম দিছোছ, আর মুই যে শিয়ালের মতো জায়গা ইনফো জোগাইলাম, এখন আবার তোর লগে যাইবার কচ। তাইলে মুই ঘুমামু কহন? আদিত্য ভাবলেশহীনভাবে বলল, 2 মিনিটের ভেতর উঠে ব্রেকফাস্ট শেষ কর, না হলে কিন্তু না খেয়েই বের হতে হবে। বিহান সোজা হয়ে বসে বলল, কেসটা কি কত মামা? হঠাৎ ওই মাইয়াডার লাই এত ইন্টারেস্ট দেখাইবার লাগজ কেলা? কুচ লোচা হে কেয়া? তুই আবার ওই হাফ মেন্টাল মায়ার পিড়িতে ফুল মেন্টাল হইয়া গেলানি? আদিত্য কিছু না বলে ব্রেকফাস্ট করতে লাগল। বিহান মনে মনে আদিত্যকে শক্তপোক্ত কয়েকটা গালি দিয়ে ব্রেকফাস্ট করতে বসল। বিহানের দেওয়া ঠিকানা অনুযায়ী আদিত্যরা নূরের বাসার কাছাকাছি চলে এসেছে। আদিত্য নিজেও জানে নাও এখানে কেন এসেছে, আর কী বা করতে চায়।
শুধু মনে হচ্ছে মেয়েটাকে এক নজর না দেখলে ও শান্তি পাবে না, ওর ভেতরের অস্থিরতা দূর হবে না। বিহান নূরের বাসার থেকে কিছুটা দূরে গাড়ি থামিয়ে বলে উঠল, আইয়া তো, এসে পড়ছি। অহন কি বাসার ভিতরে যাবি? আদিত্য কি বলবে, ও তো নিজেই জানে না এখন কি করবে। এখানে চলে তো এসেছে, কিন্তু এভাবে একটা অপরিচিত বাসার ভেতর কিভাবে যাবে? আর বলবেই বাকি। দ্যাট ইজ আ উইয়ার্ড সিচুয়েশন। আদিত্য গাড়ির থেকে নেমে দাঁড়িয়ে বারবার আশেপাশে তাকাচ্ছে, নূরকে কোথাও দেখতে পায় কিনা সেই আশায়। মনে মনে ভাবল, কি দিন এসে গেল তোর আদি। শেষমেশ কিনা রাস্তার 420 পোলাপানের মতো মেয়েদের স্টক করা শুরু করলি। এইটাই বাকি ছিল। এই মেয়েটার জন্য না জানি আর কি করতে হবে। হঠাৎ কোথা থেকে আসা হাসির রিনিঝিনি শব্দে ভাবনায় ছেদ পড়ল আদিত্যের। আদিত্য পাশে তাকিয়ে দেখল রাস্তার পাশে একটা ছোট্ট মাঠে কিছু বাচ্চারা খেলাধুলা করছে। সেখান থেকেই এই হাসি শোনা যাচ্ছে। আদিত্য আনমনেই সেদিকে পা বাড়াল। মাঠের ভেতর যেতেই দেখতে পেল কাঙ্ক্ষিত সেই মানুষটিকে। চোখে কাপড় বেঁধে বাচ্চাদের সাথে কানামাছি খেলছে সে। মুহূর্তেই থমকে গেল আদিত্য। তার হাসির রিনিঝিনি শব্দে বুকের বাম পাশে হঠাৎ ঘুমন্ত কোনো কিছু জেগে উঠে লাফাতে শুরু করল। যেন সে আর বুকের ভেতর থাকতে রাজি নয়। আদিত্য নূরের দিকে তাকিয়ে থাকতে থাকতেই খেয়াল করল, কাল রাত থেকে ওর ভেতর যে অস্থিরতা কাজ করছিল এখন আর তার ছিটে ফোটাও নেই। বরং সেখানে এখন একরাশ প্রশান্তি আর ভালো লাগা কাজ করছে। আদিত্যের ঠোঁট জোড়ায় ভেসে উঠল আবারও সেই ভালো লাগার হাসি। নূর দুই হাত এদিক ওদিক বাড়িয়ে বাচ্চাদের ধরার চেষ্টা করছে। এভাবে হাতড়াতে একসময় আদিত্যর কাছে চলে এলো নূর। হাত বাড়িয়ে আদিত্যকে কাছে পেয়ে দুই হাতে জড়িয়ে ধরল আদিত্যকে। তারপর প্রফুল্ল কণ্ঠে বলতে লাগল, ধরে ফেলেছি। আদিত্য এতক্ষণ ঘোরের ভেতর প্যান্টের পকেটে দুই হাত ঢুকিয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ এভাবে নূরের জড়িয়ে ধরায় আদিত্য পুরো স্তব্ধ হয়ে গেল। শিরদাঁড়া দিয়ে বয়ে গেল শীতল বাতাস। মুখ কোনো কথায় বের করতে পারছে না আদিত্য। শুধু ফ্যালফ্যাল করে নূরের মুখের দিকে তাকিয়ে আছে। নূর আদিত্যকে ছেড়ে দিয়ে চোখের কাপড় খুলে আদিত্যর দিকে তাকাল। আদিত্যকে দেখে হাসিটা আরও প্রশস্ত হচ্ছে গেল। ডাগর ডাগর চোখ দুটো বড় বড় করে উৎসাহী কণ্ঠে বলল, আরে হিরো, তুমি এখানে? তুমিও এখানে খেলতে এসেছ বুঝি? আদিত্য কি বলবে ভেবে পাচ্ছে না। চুপচাপ শুধু নূরকে দেখেই যাচ্ছে। মনে হচ্ছে এই দেখার কোনো শেষ নেই। এতক্ষণে অন্য সব বাচ্চারাও ওদের কাছে এসে দাঁড়িয়েছে। তাদের ভেতর একটা বাচ্চা নূরের দিকে তাকিয়ে বলে উঠল, খেলবে মানে? বললেই হলো নাকি? তুমি জানো না আমরা বন্ধু ছাড়া অন্য যেন তেন কাউকে খেলতে নেই না? এটা আমাদের গ্রুপের রুল। বাচ্চাটির কথায় আদিত্য ভ্রু কুঁচকে বাচ্চাগুলোর দিকে তাকাল। এইটুকুন পুচকের এমন অ্যাটিটিউড দেখে অবাক না হয়ে পারল না। নূর বাচ্চাটির দিকে তাকিয়ে বলল, আরে মিন্টু, তুই জানিস না উনি না অনেক বড় হিরো। নেই না উনাকে খেলতে? অনেক মজা হবে। বাচ্চাটি ভাব নিয়ে বলল, তো হিরো হয়েছে তো কি হয়েছে? রুলস আর রুলস। আরেকটি বাচ্চা বলে উঠল, হ্যাঁ হ্যাঁ মিন্টু ঠিকই বলেছে। হিরো হবে উনি নিজের বাসায়। এখানে সবাই এক, কোনো পার্শালিটি চলবে না। আদিত্য এদের কথাবার্তা শুনে মনে মনে একটু হাসল। তারপর বাচ্চাদের দিকে একটু ঝুঁকে বলল, হুমম, তাহলে তো এটা অনেক গম্ভীর বিষয়। আচ্ছা তাহলে একটা কাজ করলে কেমন হয়? আমাকে তোমাদের বন্ধু বানিয়ে নাও। তাহলে তো আর কোনো সমস্যা নেই তাই না?
নূরও আদিত্যর কথায় সায় দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, হিরো ঠিক বলেছে। আমরা হিরোকে বন্ধু বানিয়ে নেই, তাহলে আর কোনো সমস্যা হবে না। মিন্টু অ্যাটিটিউড নিয়ে বলল, আমাদের বন্ধু হওয়া এত সহজ না। আমাদের বন্ধু হতে হলে অনেক কাঠখড় পোড়াতে হয়, সবার দ্বারা সম্ভব না। নূর আদিত্যের দিকে তাকিয়ে ঠোঁট উল্টিয়ে অসহায় ভঙ্গিতে বলল, ওরা না ঠিকই বলেছে। জানো আমারও ওদের বন্ধু হওয়ার জন্য কত মেহনত করতে হয়েছে। পুরো 20 টাকার ললিপপ খাইয়েছি, তারপর ওরা আমাকে বন্ধু বানিয়েছে। ভাবা যায় বলো? তোমার কাছে কি এত টাকা আছে? আদিত্য বেচারা হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। বাংলাদেশের শীর্ষ বিজনেসম্যানকে বলছে তার কাছে 20 টাকা আছে নাকি? সত্যি লোকজন শুনলে হার্ট অ্যাটাক করেই মরে যাবে। এদের কথাবার্তায় চরম বিনোদন পাচ্ছে আদিত্য। আদিত্য বলে উঠল, আরে এই অধমকে একটা সুযোগ তো দিয়ে দেখ। তোমরা যা চাও তাই খাওয়াবো ওকে। নূর আদিত্যের সুপারিশ করে বলল, হ্যাঁ হ্যাঁ, হিরো ঠিকই বলেছে। আর হ্যাঁ, তোরা জানিস হিরোর না এত বড় গাড়ি আছে। তোরা চাইলে হিরো আমাদের ওই গাড়িতেও ঘুরাবে, তাই না হিরো? আদিত্যের দিকে তাকিয়ে কথাটি বলল নূর। আদিত্য আলতো করে মাথা ঝাঁকিয়ে সায় জানাল। গাড়িতে ঘুরবার অফার শুনে বাচ্চাদের মনে মনে লাড্ডু ফুটল। তবুও উপরে উপরে অ্যাটিটিউড দেখিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, এত করে যখন বলছো তখন একটা সুযোগ দেওয়াই যায়। আমরা আবার অনেক দয়ালু। আদিত্য বিনয়ীভাবে বলল, জি জি, আপনাদের মেহেরবানি। তাহলে চলুন। আদিত্যের বলতে দেরি, কিন্তু বাচ্চাদের দৌড়াতে দেরি নেই। সবাই হৈ হৈ করে গাড়ির দিকে দৌড়াল, সাথে নূরও। আদিত্য মুচকি হেসে ওদের পিছে পিছে গেল। নূরের উৎসাহ দেখে আদিত্যেরও অনেক ভালো লাগছে। বাচ্চাদের বাহানায় হলেও নূরের সাথে কিছুক্ষণ সময় কাটাতে পারবে এটা ভেবেই আদিত্যর ভালো লাগছে। বিহান গাড়ির সিটে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। রাতে ঘুমাতে পারেনি, তাই আদিত্য যাওয়ার পর ও গাড়িতেই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ ধূপধাপ শব্দে বিহানের ঘুম ভেঙে হেল। বিহান ধরফরিয়ে উঠে পাশে তাকিয়ে দেখল কয়েকটা বাচ্চা এসে গাড়ির চারিদিকে ঘিরে কাছে থাবড় মারছে। বিহান ভ্রু কুঁচকে ভাবল, এই 4 আনার পয়সার পার্টি কৈতন কোথা থেকে আইলো আসলো। বিহান দরজা খুলে বেরিয়ে কিছু বলবে তার আগেই সবগুলো হুড়মুড় করে গাড়ির ভেতরে ঢুকে পড়ল। বিহান হকচকিয়ে বলতে লাগল, আব্বে 4 আনার পার্টি তোরা ছবগুলান সবাই গাড়িতে উইটটা গেলি কেলা কেন? বাইর হ কয়তাছি। আরে বিহান, যেতে দে ওদের। পেছনে থেকে আদিত্যর কথা শুনে বিহান পেছনে ফিরে প্রশ্নবোধক চাহনি দিয়ে বলল, যাইবার দিমু মানে? কি ক ছেল্লা? আর বাইচ্চা পার্টি কারা? আদিত্য বিহানের কাছে এসে বলল, ওরা আমার সাথে। তুই চিন্তা করিস না, ওদের নিয়ে একটু চক্কর দিয়ে আসব। বিহান যেন আকাশ থেকে পড়ল। বেচারা পুরো বাকরুদ্ধ হয়ে গেছে আদিত্যের কথায়। আদিত্য আজ পর্যন্ত কোনো স্টাফকেই ওর গাড়িতে বসতে দেয়নি। আদিত্যর গাড়িতে কেউ টাচ করলে, গাড়িতে এক ফোঁটা ময়লা হলে আদিত্য রেগে আগুন হয়ে যায়। আর আজ কিনা কোথাকার একগাদা পোলাপান গাড়িতে ঢুকিয়ে বসে আছে। আদিরে কোনো ভূতে টুতে ধরল না তো আবার? না, হার ভাবতে পারছে না। মাথাটা কেমন যেন ভনভন করে ঘুরছে বিহানের। বিহানকে এভাবে অটো হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আদিত্য বলে উঠল, কিরে স্ট্যাচু হয়ে গেলি কেন? চল গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দে। বিহান বেকুবের মতো ঘাড় ঝাঁকিয়ে গাড়িতে উঠে বসল। সব বাচ্চারা পেছনের ছিটে ঠেসে ঠুসে বসে পড়েছে। নূর এসে দেখল পেছনে আর কোনো জায়গায় নেই। নূর ঠোঁট উল্টিয়ে বলল,
আমি কোথায় বসব? তোরা তো সবাই জায়গা দখল করে বসে আছিস। একটা বাচ্চা বলে উঠল। নূর আপু তুমি সামনে বসো। মিন্টু বলে উঠল। তাহলে হিরো কোথায় বসবে? আদিত্য কাছে এসে বলল। কি হলো, তুমি বসো। কোথায় বসবো, জায়গা নেই। আদিত্য ভেতরে তাকিয়ে দেখল পেছনে কোনো জায়গা নেই। আদিত্য একটু ভাবতে লাগল। হঠাৎ আরেকটা বাচ্চা বলে উঠল। আইডিয়া। আদিত্য বলল। কি আইডিয়া? বলছি, আপনি আগে সামনের সিটে বসুন। আদিত্য বাচ্চাটির কথা মতো সামনের সিটে বসল। তারপর বাচ্চাটি আবার বলল, নূর আপু তুমি এখন হিরোর কোলে বসো, তাহলেই হয়ে গেল। বাচ্চাটির কথা শুনে আদিত্য চমকে তাকালো নূরের দিকে। এই সিচুয়েশনে আদিত্যর কি বলা উচিত বুঝতে পারছে না। মানা করে দিবে, নাকি একটু স্বার্থপর হয়ে নূরকে এতটা কাছে পাওয়ার সুযোগটা লুফে নিবে? কিন্তু নূরের তেমন কোনো ভাবাবেগ হল না। বাচ্চাটার কথায় সায় দিয়ে নূর অনায়াসে আদিত্যর কোলে চড়ে বসল। নূর কোলে বসতেই আদিত্যের হৃৎস্পন্দন যেন 1000 কিলোমিটার বেগে ছুটতে লাগল। নূরের শরীরের মিষ্টি ঘ্রাণ আদিত্যর রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ছে। আদিত্য চোখ বন্ধ করে ঘ্রাণটা নিজের ভেতর লুফে নিচ্ছে। এদিকে বিহানের চোখের মণি কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। বেচারা বিস্ফোরক চোখে তাকিয়ে আছে আদিত্যের দিকে। না, বিহান আর নিতে পারছে না। ও নিশ্চয় এবার জ্ঞান হারাবে। ওর সামনে বসে থাকা এই লোকটা আদিত্য হতেই পারে না, কিছুতেই না। বাচ্চারা অধৈর্যে হয়ে বলল, গাড়ি কি চলে, নাকি শুধু শো অফের জন্য রেখেছেন? বাচ্চাদের কথায় আদিত্য চোখ খুলে তাকাল। বিহানের দিকে তাকিয়ে দেখল বিহান হা করে ওদের দিকে তাকিয়ে আছে। আদিত্য গলা খাকারি দিয়ে বলল, এভাবে হ্যাবলার মতো তাকিয়ে আছিস কেন? সামনে তাকিয়ে গাড়ি স্টার্ট দে। আদিত্যের কথায় বিহান সামনে তাকিয়ে গাড়ি স্টার্ট দিল। বাচ্চারা সব হই হুল্লোড় করতে লাগল। নূরও সামনে থেকে ওদের হাসাহাসি করছে। আদিত্য শুধু মুগ্ধ নয়নে নূরের দিকে তাকিয়ে আছে। নূরের এই নিষ্পাপ মুখের খিলখিল হাসি আদিত্যর বুকের ভেতর সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো আছড়ে পড়ছে। আদিত্য বুঝতে পারছে না এই মেয়েটার হাসিতে কি জাদু আছে, যেটা ওর মতো পাথরের গড়া মানুষের ভেতরটাকে গলিয়ে দিচ্ছে। নূর আদিত্যের কোলে বসলেও আদিত্য এখনো নূরকে ধরেনি। মেয়েটা না হয় অবুঝ, তাই বলে ও তো আর মেয়েটার সরলতার সুযোগ নিতে পারে না। গাড়িতে জায়গা থাকলে হয়তো নূরকে কোলেও বসাতো না। কিছুক্ষণ পর একটা রেস্টুরেন্ট দেখে আদিত্য গাড়ি থামাতে বলল। তারপর নূর আর বাচ্চাদের নিয়ে রেস্টুরেন্টের ভেতরে ঢুকল। ভেতরে ঢুকে একটা টেবিলে বসে বাচ্চাদের বলল, তোমরা যে যা খেতে চাও অর্ডার করে দাও। বাচ্চাদের আর পায় কে? ওরা ইচ্ছামতো নিজেদের পছন্দের খাবার অর্ডার করতে লাগল। নূর আদিত্যের পাশেই বসে আছে। আদিত্য নূরের দিকে তাকিয়ে বলল, নূর তোমার কি পছন্দ? কি খাবে তুমি বলো? নূর প্রফুল্ল কণ্ঠে বলল, আমার রসমালাই পছন্দ। আমি রসমালাই খাব। আদিত্য ওয়েটারকে রসমালাই আনতে বললে ওয়েটার জানালো তাদের এখানে রসমালাই নেই। আদিত্য ওয়েটারের হাতে 2000 টাকার নোট দিয়ে বলল, তোমার হাতে 10 মিনিট সময় আছে, যেখান থেকে পারো রসমালাই নিয়ে আসো। আমার এখানে রসমালাই চাই, বুঝতে পেরেছ? ওয়েটার মাথা ঝাঁকিয়ে বলল, জি স্যার, এখনই আনছি। খাবার চলে এলে বাচ্চারা খাবারে হামলে পড়ল। কিছুক্ষণ পর ওয়েটার এসে নূরের রসমালাই দিয়ে গেল। নূরের চোখ দুটো খুশিতে চকচক করে উঠল। সেটা দেখে আদিত্য মুচকি হাসল। নিজের জন্য একটা ব্ল্যাক কফি অর্ডার করল আদিত্য। কফি মুখে দিতেই হঠাৎ কান্নার শব্দ এলো।
আদিত্য পাশে তাকিয়ে দেখল নূর ঠোঁট উল্টিয়ে বাচ্চাদের মতো নাক টেনে কাঁদছে। থুতনির নিচে আর জামার ওপর রসমালাই লেগে আছে। আদিত্য চমকে উঠে বলল, এই নূর, কি হয়েছে, কাঁদছ কেন? বলো আমাকে। নূর নাক টেনে টেনে বলল, আমি খেতে পারছি না। মিন্টু বলে উঠল, আরে হিরো, নূর আপু নিজের হাতে খেতে পারে না, ওকে সবসময় ওর মা খাইয়ে দেয়। দেখ কেমন সারা গায়ে মাখিয়ে নিয়েছে। আদিত্য কতক্ষণ মায়াভরা চোখে তাকিয়ে রইল নূরের দিকে। তারপর একটা টিস্যু নিয়ে নূরের থুতনিতে লেগে থাকা রসটুকু মুছে দিয়ে বলল, তুমি চাইলে আমি তোমাকে খাইয়ে দিতে পারি। আমি খাইয়ে দিব তোমায়? নূর ঘাড় কাত করে শিশুসুলভভাবে বলল, আচ্ছা। আদিত্য একটা চামচে করে রসমালাই নিয়ে নূরের মুখের কাছে ধরল। নূর হাসিমুখে খাওয়া শুরু করল। আদিত্য জীবনে এই প্রথম কাউকে খাইয়ে দিচ্ছে। আদিত্য পুরোটা সময় নূরের দিকে একমনে তাকিয়ে থেকে ওকে খাওয়াতে লাগল। আদিত্যর চোখে মুখে এক অন্যরকম খুশি ঝলকে উঠল। আদিত্য জীবনে কত সফলতা দেখেছে, কিন্তু এভাবে এমন খুশি ও কখনো পায়নি। আজ এই মেয়েটার মাঝে যেন এক অদ্ভুত খুশি খুঁজে পাচ্ছে, যেটা এর আগে কখনো কোনো কিছুতেই পায়নি আদিত্য। খাওয়া দাওয়া শেষে আদিত্য বলে উঠল, তাহলে কি এখন আমাকে তোমাদের বন্ধু করা যায়? মিন্টু বলে উঠল, আরে বন্ধু মানে শুধু বন্ধু না, আজ থেকে আপনি আমাদের কলিজার বন্ধু, একদম হার্ট টু হার্ট ফ্রেন্ড। নূরও বলল, হ্যাঁ হ্যাঁ, আজ থেকে আমরা বন্ধু। আদিত্য নূরের দিকে তাকিয়ে মুচকি হাসল। একটু পরে সবাইকে নিয়ে আবার আগের জায়গায় আসলো ওরা। আসার সময়ও নূর আদিত্যের কোলেই আসল। গাড়ি থামলে সবাই যার যার মতো নেমে মাঠের ভেতর চলে গেল। তখনই ওখানে নূরকে নেওয়ার জন্য ওখানে নীলা এলো। আদিত্যকে দেখে একটু অবাক হয়ে বলল, আরে ভাইয়া, আপনি এখানে? নূর ততক্ষণে বাচ্চাদের সাথে খেলতে শুরু করে দিয়েছে। আদিত্য কিছুটা দূরে ছিল। হঠাৎ নীলার কথায় আদিত্য অপ্রস্তুত হয়ে গেল। গলা খাকারি দিয়ে ইতস্ততভাবে বলল, আসলে আমি এদিকে একটা কাজে এসেছিলাম। হঠাৎ নূরকে এখানে দেখতে পেলাম, তাই দেখা করতে আসলাম আর কি। ও আচ্ছা, তো আমাদের বাসায় আসুন না, বাবা মা আপনার সাথে দেখা করে অনেক খুশি হবেন। সেদিন আপুকে বাঁচিয়েছিলেন, সেটা জেনে বাবা মা অনেক কৃতজ্ঞ হয়েছে। না না, আজ না, অন্য এক সময় যাব, আমার একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, তবে আসবেন কিন্তু। আদিত্য সৌজন্যমূলক হাসি দিল। নীলা চলে যেতে নিলে আদিত্য কিছু একটা ভেবে নীলাকে ডাক দিয়ে বলল, আচ্ছা শোন। নীলা ঘুরে তাকিয়ে বলল, জি বলুন। আসলে কিছু মনে না করলে একটা কথা জানার ছিল। জি ভাইয়া, বলুন না। আসলে আমি জানতে চাইছিলাম, নূর কি সবসময় থেকেই এমন? আই মিন টু সে। ইটস ওকে ভাইয়া, আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাচ্ছেন। আসলে আপু সবসময় এমন ছিল না। বাকি সবার মতো আপুও নর্মাল মেয়ে ছিল। পড়ালেখায় অনেক ভালো আর বুদ্ধিমতী ছিল। কিন্তু 5 মাস পূর্বে আপুর একটা রোড অ্যাক্সিডেন্ট হয়। তখন থেকেই আপু এমন হয়ে যায়। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট। আপুর সেদিন এইচএসসির রেজাল্ট বের হয়েছিল। জিপিএ 5 পেয়েছিল আপু। অনেক খুশি ছিল সেদিন ও। আর সেই খুশি সেলিব্রেট করার জন্য বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছিল আপু। কিন্তু রাস্তায় আপু যে সিএনজিতে যাচ্ছিল সেটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মাথায় অনেক আঘাত পেয়েছিল আপু, যার কারণে আপুর মানসিক ভারসাম্য হারিয়ে যায়। আপু একটা 5-6 বছরের বাচ্চাদের মতো হয়ে যায়।
আমরা আপুকে অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো ইমপ্রুভমেন্ট দেখা যায়নি। সবকিছু শুনে আদিত্য বাকরুদ্ধ হয়ে যায়। ঘাড় ঘুরিয়ে একবার নূরের হাসিমুখটা দেখে, কি সুন্দর হেসে হেসে বাচ্চাদের সাথে খেলা করছে। কে বলবে এই মেয়েটার ওপর দিয়ে এত ঝড় বয়ে গেছে। আদিত্য নীলার দিকে তাকিয়ে বলল, আমি এখন আসি তাহলে। তুমি নূরকে বলে দিও আমি চলে যাচ্ছি। নীলা মাথা ঝাঁকিয়ে নূরের কাছে গেল। আদিত্য গাড়ির কাছে আসতেই পেছনে থেকে নূর এসে বলল, আরে হিরো তুমি চলে যাচ্ছ? আদিত্য নূরের দিকে ফিরে মুচকি হেসে বলল, হ্যাঁ চলে যাচ্ছি। আবার আসবে তো? হ্যাঁ এখন তো মনে হচ্ছে আসতেই হবে। আদিত্য প্যান্টের পকেট থেকে একটা ক্যাডবেরি চকলেট বের করে নূরের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য। চকলেট দেখে নূর খুশি হয়ে চকলেটটা হাতে নিয়ে বলল, হিরো তুমি সত্যিই অনেক ভালো। কথাটা বলে আচমকা নূর আদিত্যের গালে একটা চুমু দিয়ে দিল। চুমু খেয়ে হাত নেড়ে টাটা বলে ওখান থেকে চলে গেল। আর আদিত্য ওখানেই জমে গেল। আচমকা নূরের এহেন কাজে আদিত্য পুরো মূর্তি হয়ে গেল। নড়াচড়া ভুলে গেল। মনে হচ্ছে ও অন্য কোনো জগতে চলে গেছে। রাত 12টা। আদিত্য মাথার নিচে হাত ভাঁজ করে রেখে চিত হয়ে শুয়ে আছে। চোখের নজর উপরের দিকে। চোখে ঘুমের লেশমাত্র নেই। বারবার চোখের সামনে শুধু নূরের সাথে কাটানো ভালো মুহূর্তগুলোই ভাসছে। সবশেষে নূরের দেওয়া সেই পরশটা। সেটা ভাবতে ভাবতেই আদিত্যের হাতটা আপনা আপনি ওর গালে চলে গেল। ঠোঁট জোড়ায় ছেয়ে গেল সেই অদ্ভুত ভালো লাগার হাসিতে। আজকের দিনটা আদিত্যর কাছে অনেক স্পেশাল ছিল। কিছু ভালো লাগা আর খুশিতে ভরা। যেই খুশিটা আদিত্য সবসময় খুঁজেছে। আদিত্যের অবচেতন মন হঠাৎই উপলব্ধি করল যে এই মেয়েটাকে তার চাই। খুব করে চাই। এই মেয়েটাই ওর হারানো খুশির ঠিকানা। নূরকে ছাড়া আর এক মুহূর্তও সে থাকতে চায় না। আদিত্য মনে মনে কিছু একটা ভেবে রহস্যময় হাসি দিল। চলবে।